রিকশাটা ছিটকে গিয়ে বিকট শব্দে নিচে পড়ে যায়। রিমঝিম রিকশার নিচে চাপা পড়ে যায়। মাথায় বাজ পড়ার মতো যন্ত্রণা করতে শুরু করে। মাথায় হাত বুলিয়ে সামনে ধরতেই দেখে হাতটা রক্তে রঞ্জিত। সঙ্গে সঙ্গে ওখানেই সেন্সলেস হয়ে যায়। সেজন হাসপাতাল থেকে বাহিরে বেরিয়ে আসার জন্য অগ্রসর হয়। দুপুরে ব্যস্ত থাকার কারণে লাঞ্চ করেনি। যেহেতু আজকে হাফ ডিউটি, তাই লাঞ্চ না করেই বের হয়। উদ্দেশ্য শেখ বাড়িতে যাবে এবং রিমঝিমকে তালুকদার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। মনের মাঝে অনেকটা শান্তি লাগছে, সাথে বুক ভরা আনন্দ তো আছেই। একদিনই খুব করে বুঝে গেছে রিমঝিমকে ছেড়ে থাকা কতটা কষ্টদায়ক। এখন সে অভ্যাসে পরিণত হয়ে গেছে। তার সান্নিধ্য না পেলে এখন আর শান্তি লাগে না। সব সময় বুকের মাঝে অশান্তির ঝর্ণা বয়ে বেড়ায়। খুশি খুশি মনের পা বাড়িয়ে হাসপাতালের ভিতর থেকে বাহিরে আসে। কর্কশ শব্দে ফোন বেজে উঠে পকেটে হাতে ফোন বের করে রিসিভ করে। অপ্রস্তুতভাবে ওপাশ থেকে স্মৃতি কান্নামাখা স্বর ভেসে আসে। অতিরিক্ত ভয় আর কান্নার কারণে কোনো কথাই স্পষ্টভাবে ভেসে আসে না। অজানা আশঙ্কায় সৃজনের কলিজা কেঁপে ওঠে। প্রথমে মনে করে রিমঝিমের কথা। না, কিছু হয়নি, এটা বলেই নিজেকে সান্ত্বনা দেয়। স্মৃতিকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, স্মৃতি কিচ্ছু হয়নি। কান্না থামিয়ে আস্তে আস্তে বল, কি সমস্যা হয়েছে? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে। স্মৃতি কোনোরকম নিজেকে দমিয়ে রেখে উচ্চারণ করে, ভাইয়া, রিমঝিমের অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা কর্ণপাত হতেই তৎক্ষণাৎ সৃজনের বুক আগুনে পোড়ার মতো যন্ত্রণা হতে শুরু করে। মাথায় তীব্র আকারে ব্যথা করতে শুরু করে, যেন স্মৃতির বলা শব্দটি মস্তিষ্কে বিরূপ প্রভাব ফেলছে, যার ফলে মাথার প্রতিটা শিরা উপশিরায় যন্ত্রণার ফোকাস বইছে। ভাইয়া রিমঝিমকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তুমি যে হাসপাতালে, সম্ভবত সেই হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমরা সেখানেই যাচ্ছি। কান্না মিশ্রিত কণ্ঠে তাড়াহুড়ো করে শুধায়। সৃজন কিছু বলে না, শুধু নীরব পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে আছে, যেন কোনো একটা মূর্তি যার মধ্যে কোনো অনুভূতি নেই, নড়ার কিংবা হাঁটার শক্তিটুকুও নেই। এই মুহূর্তে সে অনুভূতি শূন্যহীন, উৎকৃষ্ট, অচল। কিভাবে, কি প্রশ্ন করবে, কি বলা উচিত, কি করা উচিত, সম্ভবত বোধ বুদ্ধি লোপ পেয়ে গেছে। হাসপাতালের গেট ভেদ করে একটা অ্যাম্বুলেন্স প্রবেশ করে। পিছন পিছন আরও একটা গাড়ি এসে ব্রেক করে। অ্যাম্বুলেন্সের অপ্রত্যাশিত শব্দগুলো কানে ভেসে আসতে সৃজনের চোখ আপনা আপনি সেই দিকে চলে যায়। আস্তে ধীরে পা ফেলে সেই দিকে অগ্রসর হতে শুরু করে। চোখে বিস্তুর ছায়া, হাত দুটো ঠক ঠক করে কাঁপছে। কিছু হারাবার আকাঙ্ক্ষায় বুকটাও ধড়ফড় করে কাঁপতে শুরু করে। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একজন ব্যক্তিকে বের করানো হয়। স্পষ্টভাবে দেখা যাচ্ছে না ছেলে নাকি মেয়ে। একজন স্টাফ সেই ব্যক্তিকে দ্রুত হাসপাতালের ভিতরের দিকে আনার জন্য উদ্যোগ হয়। একটু কাছাকাছি আসতেই সেই চিরচেনা মুখটা স্পষ্ট হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে সৃজনের কলিজা চিরে যাওয়ার মতো ব্যথা হতে শুরু করে। পিয়া আর আদি কার থেকে নেমে রিমঝিম এর কাছে দৌড়ে আসে। দূরে সৃজন দাঁড়িয়ে আছে, সেদিকে তার চোখ পড়ে না। রিমঝিমকে হাসপাতালের ভিতরে নিয়ে যায়। অজানা টানে সৃজনও পিছন পিছন দৌড়ে আসে। প্রিয়া আর আদি সৃজনকে দেখতে পেয়ে পা বাড়িয়ে আরো দ্রুত দৌড়াতে শুরু করে। ভালো হয়েছে ডক্টর সৃজন, আপনি চলে যাননি। আপনি এই কেসটা হ্যান্ডেল করুন, আমি ওই দিকটা দেখছি। ডক্টর অভিষেক তাড়া দিয়ে বলে। তিনি এখনো জানেন না নিথুর হয়ে শুয়ে থাকা নারীটি সৃজনের স্ত্রী, যে তার বেঁচে থাকার কারণ। তার দিকে সৃজনের কোনো
ভ্রুক্ষেপ নেই। সৃজনের করুণ চাহনি রিমঝিমের উপরেই সীমাবদ্ধ। কালো বোরকাটা রক্তে জবজবে হয়ে গেছে, হাত দুটো রক্তের রঙ্গিত, ফর্সা মুখে রক্তের প্রলোভ লেগে আছে। সৃজন রিমঝিমকে এমনভাবে পর্যবেক্ষণ করছে তা দেখে ডক্টর অভিষেকের একটু খটকা লাগে। কাছে এসে কিছু জিজ্ঞেস করবেন, কিন্তু তার আগে সৃজন ঠাস করে নিচে পড়ে যায়। এত প্রেসার যন্ত্রণা না নিতে পেরে সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। অনাকাঙ্ক্ষিতভাবে পড়ে যাওয়ার মাথায় বেশ গুরুতর আঘাত পায়। পিয়া আর আদি ঠিক এটাই ভয় পাচ্ছিল। আকাঙ্ক্ষিত ঘটনায় তারাও তপ্ত খাওয়ার মতো দাঁড়িয়ে আছে। অভিষেক আর কিছু না ভেবে দ্রুত সৃজনকে অন্য কেবিনে পাঠিয়ে দেয়। রিমঝিমকে অপারেশন থিয়েটারে নিয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা প্রদানে তৎপর হয়ে পড়ে। পেছন পেছন আরও একজন মধ্যবয়স্ক পুরুষকে নিয়ে আসা হয়। তারও ভয়ানক অবস্থা, বাঁচবে কিনা তার অনিশ্চয়তা নেই। দ্রুত তাকেও চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয়। পিয়া আর আদি সৃজনের কন্ডিশন দেখে এখন সেন্সলেস অবস্থায় পড়ে আছে। চিন্তামগ্ন হয়ে অপারেশনের থিয়েটারের বাইরে পায়চারি করছে এমন সময় নাজমা বেগম, আফতার তালুকদার, স্মৃতি, রায়ান শেখ, এলিজা শেখ দৌড়ে আসে। এলিজা শেখ উতলা হয়ে পিয়াকে রিমঝিমের কথা জিজ্ঞেস করে। পিয়া কিছুই বলে না, শুধু মাথা নিচু করে থাকে। তার কাছে উত্তর দেওয়ার মতো কিছু নেই, শুধু জানায় অপারেশন চলছে, ডক্টর বের হইলেই তিনি সবকিছু বলবেন। পিয়ার উক্তিতে এলিজা শেখ হাউমাউ করে কেঁদেই ফেলে। রায়ান শেখকে জপটে ধরে গলা ছেড়ে কাঁদতে শুরু করে। রায়ান শেখের ভেতরটা আগে থেকেই দমদমে হয়েছিল। এলিজা শেখের কান্নার শব্দ তার ভেতরের চাপা কষ্ট বেরিয়ে আনতে চাইছে। বহু কষ্টে নিজেকে সংযত করে রাখছেন। এলিজা শেখের কান্নার শব্দ চারপাশটা আরো ভীষণ ভারী করে তোলে। নাজমা বেগম আর আফতার তালুকদারের মনটা আরো বিষণ্ণ হয়ে ওঠে। সৃজনের কথা মাথায় আসতেই পিয়া আর আদিকে প্রশ্ন করে। আদি সৃজনের অবস্থা সম্পর্কে জানায়। এতে আগের চেয়ে আরো গুমট পরিবেশ সৃষ্টি হয়। নাজমা বেগম দ্রুত পায়ে সেই কাঙ্ক্ষিত কেবিনের দিকে হাঁটা ধরেন। বন্ধ চোখে বেডে শুয়ে আছে সৃজন, মাথায় ব্যান্ডেজ। কাছে এসে কাঁপা কাঁপা হাতে কপাল ছুঁয়ে দেয়। চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। হাতের সাহায্যে তা সযত্নে মুছে ফেলেন। রিমঝিমের জন্য দুশ্চিন্তা হচ্ছে, না জানি মেয়েটাকে আবার কি কষ্ট সহ্য করতে হয়। দীর্ঘ সময় পর একজন নার্স বেরিয়ে এসে A+ রক্ত লাগবে জানায়। এলিজা শেখকে বসিয়ে রেখে রায়ান শেখ এগিয়ে এসে জানায় তিনি রক্ত দেবেন, তার রক্ত A+। রক্ত দেওয়ার কিছু সময় পর ডক্টর বেরিয়ে আসে। ডক্টরকে দেখা মাত্রই সবাই উস্কো হয়ে এগিয়ে আসে। সবাই চোখের ভয়ের আভা ছাড়িয়ে আসে অজানা আতঙ্কে। ধৈর্য হয়ে আলতাফ তালুকদার আর রায়ান শেখ রিমঝিম কেমন আছে, কেমন কন্ডিশন জিজ্ঞেস করে। অভিষেক একটা বড় সড়ো শ্বাস ফেলে বলতে শুরু করে, দেখুন, আমার মনে হয় এটা কোনো স্ক্রিন নয়। স্ক্রিন হলে এতটা গুরুতর আঘাত হতো না। নর্মাল স্ক্রিনগুলোতে যতটা আঘাতপ্রাপ্ত হয় তার থেকে এটা অনেক গুণ বেশি। কোনো বড় গাড়ি হয়তো সজোরে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে। সবাই বাক্যহারা শব্দ হয়ে দাঁড়িয়ে আছে। কাহারও মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। একটু থেমে আবার বলতে শুরু করে, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস। উনি বাঁচা মরার মাঝখানেই লড়াই করছেন। মাথায় গভীরভাবে আঘাত পেয়েছেন। শরীরের প্রত্যেকটা জায়গা আঘাত রয়েছে। বিশেষ করে ডান সাইডটা বেশি আঘাত পেয়েছেন। ডান হাত আর ডান পা এখন অচল। অচল হতে কতদিন সময় লাগবে তাও বলা যাচ্ছে না। আগামী 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে না আসলে তাহলে এটা অনুমান করা যাবে যে উনি কোমায় চলে গেছেন। কোমা থেকে বেরিয়ে আসতে কতদিন লাগতে পারে সেটাও বলা যাচ্ছে না। 1 দিনও লাগতে পারে, 5 দিনও লাগতে পারে, আবার 5 মাসও লাগতে পারে, আবার বছরও লাগতে পারে। মাথার কতটা
এতটাই গভীর যে ওনার জ্ঞান ফিরে আসলেও কোনো বোধ থাকবে না। স্বাভাবিক মানুষের যেমন আচরণ হয় ওনার আচরণ হবে সম্পূর্ণ বিপরীত। হয়তো উনি নিজেকে নাও চিনতে পারেন, আবার আপনাদেরও নাও চিনতে পারেন, আবার হয়তো বোধহারা মানুষের মতো নীরব থাকতে পারেন। ডক্টর অভিষেকের বলা কথাগুলো বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা সৃজনের কর্ণপাত হতেই আবার মাথাচক্কর দিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়। পরে যেতে নিলেই আদি দৌড়ে গিয়ে জাপটে ধরে। এলিজা শেখ আবার সশব্দে কেঁদে ওঠে। সন্তানেরা পিতামাতার কলিজা, তারাই যদি কষ্টে থাকে তাহলে মা-বাবা কিভাবে শান্ত হয়ে থাকবে? এলিজা শেখের আড়ালে রায়ান শেখ নীরবে অশ্রুপাত করছে। আদরের মেয়েকে খুশি দেখতে পৃথিবীর সবথেকে খুশি মনে হয় নিজেকে। এখন সবথেকে দুঃখী অসহায় বোধ হচ্ছে। সবাই এক এক করে ভিতরে গিয়ে রিমঝিমকে এক নজর দেখে আসে। সবাই ঘন ঘন চোখ ভিজে আসে। যতই মনকে শান্ত রাখার চেষ্টা করুক কিন্তু চোখ তো আর শান্ত থাকে না। সবাই বাহিরে চলে গেলেও সৃজন যায় না। বেডের এক সাইডে বসে রিমঝিমের বাম হাত চেপে ধরে আছে, দৃষ্টি রিমঝিমের দিকে। মুখে কোনো শব্দ নেই কিন্তু চোখ থেকে ঝরঝর করে উষ্ণ তরল পানি পড়ছে। রিমঝিমের এই অবস্থার জন্য নিজেকে দোষী ভাবতে শুরু করে। ঠোঁট দুটো তীর তীর করে কেঁপে ওঠে। চোখ থেকে অনবরত পানি ঝরে রিমঝিমের শরীরে পড়ছে। কেটে গেছে 10 দিনই। এই কয়েকদিন সৃজন নিজেই নিজেকে যেন ভুলে গেছে। খাওয়া গোসল সব ভুলে রিমঝিমের কাছে পাশেই বসে থাকে। এ মুহূর্তের জন্য কোথাও যায় না রিমঝিমকে ছেড়ে। চেহারায় আগের চকচকে রূপটা নেই, মুখটা গম্ভীর থমথমে, পরিপাটি চুলগুলো এলোমেলো শুষ্ক, পরিপাটি দেহটা ফ্যাকাশে মলিন রূপ ধারণ করেছে। বুকের ভেতরটা শূন্যতায় ছেয়ে গেছে। দিনে দিনে অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে। রিমঝিমের নিথর দেহটা হাসপাতালের বেডে অচেতন হয়ে পড়ে আছে। তারই পাশে বসে আছে সৃজন, একদৃষ্টিতে তাকিয়ে আছে রিমঝিমের মুখে। এলিজা শেখ দূর থেকে সৃজনের দিকে তাকিয়ে আছে, অবাধ্য চোখের পানিটুকু মুছে নিয়ে সরে আসেন। একটু পর নাজমা বেগম প্রবেশ করে সঙ্গে করে খাবার এনেছেন। যদিও খেতে চায় না তবুও জোর করে অল্প স্বল্প খাওয়ায়। আজ জোর করেও কিছু খাওয়াতে পারে না। নাজমা বেগমের মন ভার হয়ে আসে, কান্না করে দিয়ে ইমোশনাল কথা বলে। এতে সৃজনও ইমোশনাল হয়ে অল্প খেয়ে নেয়। এরপর সৃজনকে জোর জবরদস্তি করে রাজি করিয়ে বাড়ি ফেরত পাঠায়। গোসল করে দ্রুত আসতে পারবে এই বলে। নাজমা বেগমের কান্নামাখা কথাগুলো ফেলতে পারেনি, তাই চলেই আসে। তাড়াহুড়ো করে এসেই ওয়াশরুমে প্রবেশ করে। দ্রুত শাওয়ার নেওয়ার জন্য শার্টটা খুলে স্পষ্টভাবে আয়নার চোখ পড়ে। পিঠে আর কিছুটা বুকের নিচে মোটা চেইনের দাগ। মনে পড়ে যায় ওই অতীত, যেদিন রাগে মেহরগুনি চেলাকাঠ দিয়ে রিমঝিমকে আঘাত করেছিল। ওই দিন রাতেই মোটা চেইন দিয়ে নিজেই নিজের শরীরে আঘাত করেছিল। প্রসূতিকে ব্যথা দেওয়ার অপরাধে নিজেকেও যন্ত্রণা দিয়েছে। দ্রুত শাওয়ার সেরে ড্রেস পরে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কয়েক মিনিটের মাঝে হাসপাতালে পৌঁছে যায়। গোসল করার ফলে এখন বেশ চিহ্ন লাগছে। হাসপাতালের গেট পেরিয়ে ভেতরে আসতে কিছু কথা কানে ভেসে আসে। একটু দূরে টিভিতে খবর দেখতে পায়, যেখানে একজন বলছে এমপি খুঁজছে সরকারের ভাতিজা এরশি সরকারকে কেউ তারই বাড়িতে নির্মমভাবে হত্যা করেছে। এতটাই যন্ত্রণাদায়কভাবে মেরেছে যে লাশটা যে কেউ দেখলেই ভয় পেয়ে যাচ্ছে। পুলিশ তদন্ত করছে কে সে যে এত বড় কলিজা নিয়ে তারই বাড়িতে তাকে এতটা যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছে। খবরটা কানে ভেসে আসতেই আপনা আপনি সৃজনের মুখে বিষাক্ত হাসি ফুটে ওঠে, চোখ আগুন জ্বলে ওঠে আর চেহারা স্পষ্ট রহস্যময়তা প্রকাশ পায়। ফ্ল্যাশব্যাক 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও যখন রিমঝিমের জ্ঞান ফেরে না তখন সবাই অনেক হতাশ হয়। বিশেষ করে এলিজা শেখকে তো সামলাতেই যাচ্ছিল না।
অতিরিক্ত প্যানিক আর কান্নার কারণে জ্ঞান হারান। সৃজন নিজেও পাথরের ন্যায় হয়ে যায়। বাহিরে কোনো রিয়াকশন না থাকলেও ভিতরে ভিতরে দুমচে মুচড়ে যায়। এমন এক জায়গা দাঁড়িয়ে আছে যেখানে ভেতরের অনুভূতিগুলো, ব্যথাগুলো কাউকে দেখাতে পারে না। প্রথম ৩-৪ দিন ডিপ্রেশনে ছিল। কারো সাথে কথা বলতো না। কেউ কথা বললেও সেটার উত্তর দিত না। সবার ওপর একটা বিরক্তিভাব কাজ করত। সারাদিনে একটাই কাজ, রিমঝিমকে পাশে বসে রিমঝিমের দিকে তাকিয়ে থাকা, রিমঝিমের সেবা করা। প্রথম কয়েকদিন ডিপ্রেশন থাকলেও কয়েকদিন পর ডক্টর অভিষেকের বলা কথাগুলো মনে পড়ে। উনি বলেছিলেন, এটা অ্যাক্সিডেন্ট নয়, ইচ্ছাকৃতভাবে কেউ ধাক্কা দিয়েছে। ব্যাস, এই কথাগুলো সব সময়ের মতো মাথায় ঘুরপাক খেতে শুরু করে। হাসপাতালে বসে থাকলেও ওই দিন থেকে খবরাখবর নিতে শুরু করে। জানতে পারে সেই দিন অ্যাক্সিডেন্টের কিছু সময় আগে অরিশের সাথে রিমঝিমের কথা হয়েছিল। আর তার কিছু সময় পরই অ্যাক্সিডেন্টটা হয়। যে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটা অর্শির নামে রেজিস্ট্রি করা, অর্থাৎ ওই গাড়িটাও এরশির আরেকটি গাড়ি। সবকিছু জানার পর সৃজনের মাথায় আগুন জ্বলে ওঠে। এর আগে যখন ঐশী রিমঝিমকে রাস্তায় বিরক্ত করত তখনই কয়েকবার আড়া থেকে সতর্ক করেছিল, হুমকি দিয়েছিল, কিন্তু সেটাকে আরশি সিরিয়াসভাবে নেয়নি। অ্যাক্সিডেন্টের ঘটনার পর সৃজন আরশিকে কঠিন থেকে কঠিন মৃত্যু দেওয়ার প্ল্যান করে এবং সেই মোতাবেক কাজও শুরু করে। সৃজনকে আঘাত করলেও এতটা কষ্ট হতো না যতটা না রিমঝিমকে আঘাত করেছে, তার চেয়ে কয়েকগুণ বেশি সৃজনই যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। ওয়ান করেছে, কথা শোনেনি, কিন্তু পরবর্তীতে এমন সাহসিকতা দেখানোর ফল ভয়ঙ্করভাবে পাবে। রাত প্রায় 11টার কাটা ছই অন্ধকার রাস্তায় দূরে একটা আলো জ্বলে ওঠে। একটা গাড়ি শো শো করে এগিয়ে এসে বিশাল চাকচিক্য বাড়িতে প্রবেশ করে। বাড়িটা শহর থেকে একটু ফাঁকা জায়গায়। বাড়িটা বেশ বড়, চারপাশে সামান্য কয়েকজন গার্ড। এই বাড়িতে আরশি একাই থাকে, পরিবার সাথে থাকে না। এর কারণ, মেয়ে এনে নিজের মতো মজা মস্তিও করতে পারে না। এখানে দিনের পর দিন মেয়ে এনে পার্টি করে, রুম ডেট করে, আরও কত নোংরামি। তাই একাই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এতে বেশ সুবিধা হয়। প্রায় 12টা বাজে আরশি রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে হাতে ড্রিঙ্ক করতে শুরু করে। কিছুটা সময় পর আবার রুমে ফিরে যায়। এতক্ষণ দূর থেকে একটা মোটা গাছের ডালে বসে নজর রাখছিল সৃজন। বাড়ির সামনে কয়েকজন গার্ড থাকলেও পিছনে নেই। সামনে দুটো সিসিটিভি ফুটেজ আছে। পিছনের দিকটায় ভালো করে দেখে বুঝতে পারে পেছনে কোনো সিসিটিভি ফুটেজ নেই। সুবিধা মোতাবেক বাড়ির পেছন দিয়েই পাইপের সাহায্যে উপরে চলে আসে। ব্যালকনির দরজা খোলা থাকায় কষ্ট করে দরজা ভাঙতে হয় না, সোজা এরশির রুমে চলে আসে। এতক্ষণ এরশির নজর ছিল ফোনের স্ক্রিনে ভেসে থাকা উলঙ্গ নারী পুরুষের ভিডিওর ওপর। আচমকাভাবে নিজের সামনে একটা কালো অবয়বকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে বসে। কিছু বোঝা তার আগেই সেই অবয়ব মুখে কিছু প্রেস করে দেয়। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ধপ করে পড়ে যায়। হাতে থাকা ফোনটাও মেঝেতে পড়ে যায়। সৃজনের ফোনের উপর নজর পড়তেই তৎক্ষণাৎ চোখ খিচকে পায়ের সমস্ত শক্তি দিয়ে ফোনের উপর আঘাত করে। সঙ্গে সঙ্গে ফোনটাও ভেঙে গুঁড়ো গুঁড়ো করে যায়। এসির জ্ঞান ফিরতে নিজেকে বাঁধা অবস্থায় ঠাউর করে। সামনে তাকিয়ে দেখে একজন সুষ্ঠু দেহের পুরুষ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তীক্ষ্ণ বলতে ভুল হবে, রাগী দানবের মতো তাকিয়ে আছে, যে মুহূর্তেই তাকে বশ করে দিতে চাইছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে অন্য কোথাও না, সে নিজেরাই রুমের মাঝখানে। কথা বলার চেষ্টা করলে বুঝতে পারে মুখের ভিতরে কিছু ঠেস দিয়ে রেখেছে, যার কারণে কথা বলতে চেয়েও পারছে না। তাকে
তো আমি প্রথমেই মারতে চেয়েছিলাম, কিন্তু তোকে মারা তো আমার উদ্দেশ্য নয়। তোকে কষ্ট যন্ত্রণা দিয়ে তিলে তিলে মেরে ফেলাই তো হলো আমার উদ্দেশ্য। তের উপর দাঁত পিষে বলতে শুরু করে। আচমকা ঘটনায় এরশি ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে চোখে সৃজনের দিকে তাকায়। আবার বলে, নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছিস আমি কে। তোকে অনেকবার ওয়ার্নিং করেছিলাম, কিন্তু কথা শোনা তো দূরের কথা, কোনো আগ্রহী করিসনি। এটা তোর জীবনের সবচেয়ে ভুল। সৃজনের কথার বিপরীতে এসে কিছু বলার জন্য শুরু করে। সৃজন একটা বাঁকা হাসি দিয়ে তৎক্ষণাৎ হাতে থাকা ধারালো ছুরিটা বুকে পিঠে দু হাতের পেশিতে চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে এরশি ব্যথায় কুঁকিয়ে ওঠে। শরীরের ওপর কিছু পড়তেই চিংড়ি মাছের মতো লাফাতে শুরু করে। সৃজন একটা ভয়ানক কেমিক্যাল সেই ক্ষতগুলোর উপর ঢেলে দিচ্ছে, যার কারণে এরশি গলাকাটা মুরগির মতো চেঁচাতে লাফাতে শুরু করে। মুখ খোলা থাকলে হয়তো গলা ফাটিয়ে চিৎকার দিত, কিন্তু সেটাও পারছে না। পুরো শরীরে ধারালো ছুরি দিয়ে আঘাত করছে, আর সেই বিষাক্ত কেমিক্যাল ঢেলে সেই জায়গা বিচ্ছিন্নভাবে পুড়িয়ে ফেলছে। যে হাত দিয়ে নোংরা কাজ করেছে সেই হাত দুটো শরীর থেকে আলাদা করেছে। যে চোখ দুটো দিয়ে রিমঝিমকে নোংরা চোখে দেখেছে সেই চোখ দুটো তো কেমিক্যাল দিয়ে পুড়িয়ে দিয়েছে। যে দেহটাকে হারামভাবে তৈরি করেছে সেই দেহটাকেও ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করেছে। এরশি যখন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন সৃজন কাছে এসে চিবিয়ে চিবিয়ে একটাই কথা উচ্চারণ করে, তোর যতটা কষ্ট হচ্ছে তার চেয়েও আমার এই জায়গায় খুব কষ্ট হচ্ছে। বুকে হাত দিয়ে আমার কলিজা, আমার খুশি, আমার পুরো দুনিয়া হারিয়ে যাওয়ার আতঙ্কে খুব খুব ব্যথা হচ্ছে। তোর মতো হাজারো এরশিকে দুনিয়া থেকে সাফ করতে পারলে এই হৃদয়টা বড্ড শান্তি পেত। তোর মতো একটা নোংরা ডাস্টবিনকে মেরে এই দেশ থেকে ছাপাই করলাম। এরশি মরে গেছে, কিন্তু সৃজনের রাগ ক্ষোভ যেন শেষ হয়নি। সিংহ রূপ ধারণ করে আবার সেই লাশে ছুরির আঘাত হানতে শুরু করে। আমি ডক্টর হয়ে যেমন অসুস্থকে সুস্থ করার ক্ষমতা রাখি, তেমনি তোর মতো গুণ পোকাকেও শেষ করতে পারি। বর্তমান সৃজন রিমঝিমের কেবিনে ঢুকে মাহিম আর এলিজা শেখকে দেখতে পায়। দুজনেই মনমরা হয়ে বসে আছে। কারো উপস্থিতি টের পেয়ে দরজার দিকে তাকায়। সৃজনকে দেখতে পেয়ে এলিজা শেখ সেদিকে অপলক তাকায়, যেন কিছু মেলানোর চেষ্টা করছে। সৃজনের এমন অবস্থা দেখে মন আরো বিষণ্ণ হয়ে যায়। তিনি ভালো করে বুঝতে পেরেছেন সৃজন রিমঝিমকে ভালোবাসে ফেলেছে। শুধু ভালোবাসেই না, ভালোবাসার অপরে যদি কিছু থেকে থাকে সেটাও সৃজনের মাঝে আছে। কিছু সময় পর এলিজা শেখ মাহিন চলে যায়। রায়ান শেখ সারাদিন হাসপাতালেই থাকে। রাত হলে মাহিনকে নিয়ে চলে যায়। এলিজা শেখ শুরু থেকে সৃজনের সাথে এখানেই থাকছেন। নাজমা বেগম স্মৃতি দিনের বেশিরভাগ সময় এখানে থেকে আবার চলে যায়। আফতার তালুকদার সকালে বিকেলে একবার করে ঘুরে যায়। বেঁচে থাকার তাগিদে সবাই শুধু চলছে। কারো মনে কোনো প্রকার শান্তি আনন্দ নেই। জীবন যেখানে নিয়ে যাচ্ছে সেদিকেই প্রবাহিত হচ্ছে। সৃজন রিমঝিমের ডান হাত ধরে নীরবে কিছু সময় মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেয়। এক সময় অস্পষ্ট সুরে ছুধায়, তুই আমাকে কষ্ট দিয়ে কত সুন্দর চোখ বন্ধ করে ঘুমিয়ে আছিস। জানিস আমার কতটা যন্ত্রণা হচ্ছে। আমাকে শাস্তি দিতে তুই এভাবে কতদিন চুপচাপ থাকবি? দেখ না, আমি খুব কষ্ট পাচ্ছি। একবার উঠে তোকে আর কখনোই কষ্ট দিব না। শুধুই ভালোবাসবো। এই বুকের খালি জায়গায় আগলে রাখবো। কখনো কষ্ট পেতে দেব না। আবেগ নিয়ে কথাগুলো বলতেই আবার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে শুরু করে। হাতটা গালে চেপে ধরে নীরবে কাঁদতে থাকে। কিছু সময় কেটে গেলে আবার বলতে শুরু করে, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। আমার তোকে আঘাত করা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিবি তো? আমাকে ক্ষমা করে? রিমঝিমের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত রোদ কণ্ঠে প্রশ্ন ছুড়ে, কিন্তু ওপাশ থেকে কেউ উত্তর দেয় না। প্রশ্নটা প্রশ্ন করেই গেল, কিন্তু উত্তরটা ধরা দিল না। 8 মাস পর সময়ে সময়ে
ছুঁতে চলে গেছে। অতিবাহিত হওয়া সময়ের মাঝে মিশে গেছে কিছু মানুষের দুঃখ, কষ্ট, বেদনা। তারা শুধু ভালো দিন আসার অপেক্ষায় দিন গুনছে। আশা না থাকলে হয়তো পৃথিবীতে মানুষ বেঁচে থাকতো না। আশা আছে বলেই মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে। সময় ঠিকই চলে গেছে, কিন্তু রিমঝিম সেই একই অবস্থানে অবস্থান করছে। তার সাথে সৃজনের সময়টাও থমকে গেছে আরও কয়েকটা জীবন। সৃজন নিজেকে ভুলে গেছে, নিজের কর্মকে ভুলে গেছে। হৃদয়ে গেঁথে আছে শুধু একাই নাম, রিমঝিম। তার ব্যক্তিগত একটা ছোট পাখি, যাকে হৃদয়ের খাঁচায় আবদ্ধ করে রেখেছে। নিজেকে সম্পূর্ণ রিমঝিমের সেবায় নিয়োজিত রেখেছে। হাসপাতালের বেডে পড়ে থাকা নিথর দেহখানা যত্ন আগলে রেখেছে সৃজন। এই মুখটাকে দেখলেও সৃজনের খুব ইচ্ছে করে এই যন্ত্রণাদায়ক পৃথিবীতে বেঁচে থাকার। ইচ্ছে করে এই হাত দুটো ধরেই সারা জীবন কাটিয়ে দেওয়ার। এই ৮ মাসে সৃজনের মাঝে অনেক পরিবর্তন এসেছে। আগে সেই রাগী রূপটা মিলিয়ে গেছে। সবার সাথে তেমন কথাও বলে না, সবসময় চুপচাপ থাকে। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, কখনো কখনো জায়নামাজের সিজদার স্থানে নীরবে কাঁদে। পুরুষ মানুষ নাকি কাঁদে না, কিন্তু আজকাল তার প্রতি মুহূর্তে কান্না পায়। কান্নাগুলো কখনো গিলে না, তো আবার কখনো অন্ধকারে বসে বিসর্জন দেয়। সম্ভবত এখন রাত ৩টা। সৃজনের চোখে ঘুম নেই। বাহিরের ঠান্ডা হাওয়ায় শরীর ছোঁয়াতে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। হাসপাতালের এক সাইডে বাগানের কাছে দোলনায় বসে। তার সাইডের একটা নিবু নিবু ল্যাম্পপোস্ট জ্বলছে। কিছু সময় পর অধ্যক্ষ কণ্ঠে গান গাইতে শুরু করে, ঝরে যাওয়া পাতাটি মতন ঝরে গেছি আজ আমি। কেন ভালোবাসোনি আমায়, হারিয়ে কোথায় তুমি? ঝরে যাওয়া পাতাটি মতন ঝরে গেছি আজ আমি। কেন ভালোবাসোনি আমায়, হারিয়ে কোথায় তুমি? একলা পথের প্রতীক হয়ে হেঁটে চলেছি একা। আকাশ পানে শুধু তাকিয়ে থাকি, খুঁজে পাই না তোমার দেখা। একলা পথের প্রতীক হয়ে হেঁটে চলেছি একা। আকাশ পানে শুধু তাকিয়ে থাকি, খুঁজে পাই না তোমার দেখা। ঝরে যাওয়া পাতাটির মতো ঝরে গেছি আজ আমি। কেন ভালোবাসোনি আমায়, হারিয়ে কোথায় তুমি? ঝরে যাওয়া পাতাটির মতো ঝরে গেছি আজ আমি। কেন ভালোবাসোনি আমায়, হারিয়ে কোথায় তুমি? জানি না কি অভিমানে আমায় ফেলে গেলে, আমার যত স্বপ্ন ছিল এভাবে ভেঙে দিলে। জানি না কি অভিমানে আমায় ফেলে চলে গেলে, আমার যত স্বপ্ন ছিল এভাবে ভেঙে দিলে। ঝরে যাওয়া পাতাটির মতো ঝরে গেছি আজ আমি। কেন ভালোবাসোনি আমায়, হারিয়ে কোথায় তুমি? আগে ফজরের আজান হয়েছে। সৃজন হাসপাতাল থেকে বেরিয়ে পাশের মসজিদে আসে। অজু করে মসজিদের ভেতর প্রবেশ করে। অন্যান্য দিনের তুলনায় আজ বেশ কয়েকজন মানুষ হয়েছে। আজকাল তো মানুষ নামাজ পড়া ছেড়েই দিয়েছে। এমনিতেই নামাজ পড়তে নারাজ, সেখানে এই ঠান্ডায় উঠে পড়বে, সেটা তো বিলাসিতা। তবুও যে কয়েকজন মাত্র হয়েছে, এটাই অনেক। সবাই একসঙ্গে নামাজ পড়তে শুরু করে। নামাজ শেষে মোনাজাত ধরে। নিত্যদিনের মতোই আজও সৃজন মোনাজাতে নীরবে কেঁদে কেঁদে একটাই প্রার্থনা করে, রিমঝিমের যেন জ্ঞান ফিরে, সম্পূর্ণ সুস্থ হয়। আল্লাহ তাআলা তাকে ভালো থাকার তৌফিক দান করুক, সর্বদাই সুস্থ রাখুক। সবাই চলে গেছে, কিন্তু সৃজন এখনো মোনাজাতে বসে আছে। তার প্রার্থনা যেন শেষই হতে চাইছে না। একটা সময় ওখানেই গুনগুন করে কান্না করতে শুরু করে। কতটা সময় এভাবে গড়িয়ে যায় সেদিকে হুঁশ নাই। মোনাজাত শেষ করে চোখের পানি মুছে মসজিদের বাইরে বেরিয়ে আসে। এখানে ভোরের আলোয় ফোটেনি। নজর যায় মসজিদের এক কোণায়। একজন ব্যক্তি ওই ঠান্ডার ফ্লোরে শুয়ে আছে। কাছে গিয়ে বুঝতে পারে সম্ভবত লোকটার মানসিক সমস্যা আছে। তা পোশাক আর চেহারার স্পষ্ট ফুটে উঠেছে। এমন কনকনে শীতে ফ্লোরে কিভাবে ঘুমিয়ে আছে, এটা ভেবেই গা শিউরে ওঠে। সৃজন নিজের চাদরটা খুলে লোকটার গায়ে মুড়িয়ে দেয়।
এরপর উল্টো ঘুরে পা বাড়ায় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে এসে নিত্যদিনের মতোই রিমঝিমের পাশে বসে, কিন্তু রিমঝিমের দিকে তাকিয়ে একটু অবাক হয়। মুখ থেকে অক্সিজেনের মাস্ক খোলা। অপর প্রান্তে বিছানায় শুয়ে থাকা এলিজা শেখের দিকে তাকায়। না, উনি তো ওখানে ঘুমিয়ে আছে। হাতের মুঠোয় থাকা রিমঝিমের হাত নড়ে ওঠে। টের পেতেই হাতের দিকে তাকায়, সত্যি হাতটা নড়াচড়া করছে। খুশিতে সিজনের মুখ প্রসারিত হয়। চট করে মুখের দিকে তাকায়, চোখ দুটো টিপটিপ করে খোলার চেষ্টা করছে। খুশিতে ফুপি ফুপি বলে জোরে জোরে ডাকতে শুরু করে। এলিজা শেখ ধড়ফড় করে উঠে দ্রুত বিছানা থেকে নেমে রিমঝিমের কাছে আসে। তারও মুখে খুশির ঝলক ফুটে ওঠে। দেখতে দেখতে রিমঝিম চোখ খুলে তাকায়, তবে এই লাইটের আলো সহ্য করতে না পেরে বারবার চোখ বন্ধ করে। কয়েকবার এরকম করে অবশেষে সম্পূর্ণ চোখ মেলে তাকায়। সৃজন আর এলিজা শেখের দিকে তাকায়, তবে এমনভাবে তাকায় বোঝা যাচ্ছে না যে তাদের দেখে কেমন অনুভূতি কাজ করছে।